আবার কিছু রাস্তা থাকে যে ওই রাস্তাতে গাড়িগুলা যানবাহনগুলা 60 ঘন্টায় 60 কিলোমিটার বেগে চালাতেই হবে, না চালালে জরিমানা। বুঝতে পারছো কেন? কারণ আস্তে চললে পিছিয়ে যায়, যে জোরে চালাতে যাচ্ছে তার তো সমস্যা। হ্যাঁ, এই জন্য ওটা আবার এরকম সিস্টেম। তো যারা আস্তে চালায় তারা ওই রাস্তা চলতে পারবে না। এরকম লসিকা নালী এরকমই একটা ব্যাপার যে এটার মধ্যে দিয়ে এমন কিছু যাতায়াত করানো হচ্ছে যেটা রক্ত সংবহনের জন্য সমস্যা, রক্ত সংবহনে ওটা যাতায়াত করতে পারবে না, এই জন্যই বলা হচ্ছে অতিরিক্ত নালী। তো এখনো হয় কি যে ধমনী খুব ফোর্সে আসে, আমরা জানি ধমনীর মধ্যে কপটিকা থাকে না, তাই না? শিরার মধ্যে কপটিকা থাকে, আবার লসিকা নালীর মধ্যেও কপটিকা থাকে, লসিকা নালীতেও কপটিকা থাকে, শিরার মধ্যেও কপটিকা থাকে। বুঝতে পারছো? তবে একটা কথা মনে রাখতে হবে যে পা থেকে হাত পর্যন্ত যে শিরাগুলো আছে এই শিরার মধ্যে কপটিকা থাকে, কিন্তু মাথা থেকে নিচের দিকে নামে যে শিরা তার কপটিকা লাগে না। কেন লাগে না? উপর থেকে তো এমনি মধ্যরক্ষণ শক্তির জন্য এমনি পড়তে পারবে। বুঝতে পারছো? এই জন্য লাগছে না। বুঝতে পারছো? আর ধমনী লাগে না কেন? কারণ হার্ট তো পাম্প করে, প্রেসার দেয়, তাই না? এই প্রেসারের কারণে তার আর দরকার হচ্ছে না। ঠিক আছে? তাহলে এদের কপটিকা থাকে এই কারণে, শিরাদেরও থাকে কেন, লসিকাদেরও থাকে কেন? ওখানে অতিরিক্ত পাম্প থাকে না, স্বয়ংক্রিয়ভাবে ওদের পাম্পিং হয়, কিন্তু হার্ট থেকে হয় না। তো এতে করে কি হয়, একটুখানি উঠতে গেলে হাঁপাই যাওয়ার মতো অবস্থা। তখন এরকম ঘটনা ঘটে, ধরো লসিকা নালী হোক আর শিরা হোক, ধরো এখানে কপটিকা আছে, প্রথমে এরকম বন্ধ, তো যখন এখানে স্বয়ংক্রিয়ভাবে পাম্প হয় তখন এখানে যখনই চলে আসে এটা খুলে দেয়, তখন খুলে এখানে চলে আসে ঘাট করে আবার বন্ধ হয়ে যায়, নিচের দিকে আর আসতে পারে না, রক্তটা। কিন্তু আবার এরপরে আবার মনে করো কপটিকার সিস্টেম, এখানে আবার পাম্প হয়, তখন এটা তখন খুলে দেয়, আবার এখানে আসে আর ঘাট করে বন্ধ হয়ে যায়, নিচের দিকে আর পড়বে না। এই জন্য লসিকা সবসময় একমুখী চলে, বুঝা গেল কি? একমুখী চলে ওই কারণে যে ওর কি এদিকে আসার কোনো সুযোগ আছে নাই তো, কারণ দরজা বন্ধ যে। তাহলে লসিকা উপর থেকে নিচেও যদি আসে একমুখী, নিচ থেকে উপরেও যদি আসে একমুখী, তো উল্টা পাল্টা করবে না। বুঝতে পেরেছো? একই দিকে চলবে। হ্যাঁ, এটা কপটিকার জন্য, কপটিকা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আর ওইদিকে আর যেতে পারবে না, কপটিকার দরজার ধরনই হলো। তাহলে এখানে একটু খেয়াল করো, ধমনী যখন যে কোনো অর্গানের মধ্যে ঢুকে তখন হয় কি, এটা বড় রক্তনালী আর এটা তো চিকন রক্তনালী। তো এই কারণে এই চিকন রক্তনালীতে যখন যায় তখন প্রেসার হয়, রক্তের খুব প্রেসার হবে না, চিকনটার মধ্যে দিয়ে গেলে খুব প্রেসার হলে কি হবে, তখন রক্তনালীর মধ্যে কিছু ছিদ্র থাকে, ওই ছিদ্রতে রক্তের যে উপাদানগুলো খুবই ছোট তারা খুব সহজে বের হয়ে এসে রক্তনালীর আশপাশে যে টিস্যু আছে ওই টিস্যুর মধ্যে তারা বের হয়ে আসে, যে ফোঁটা ফোঁটা যেগুলো দিচ্ছে এগুলোকে ভরে গেল, ঠিক আছে, ভরে গেছে এগুলা। এখন যদি এইভাবে জমতেই থাকে তাহলে তো ওই টিস্যু আবার খুলে যাবে, তাই না? এটাকে শর্ট বা ইরিমা বলা হয়, বই আছে, পরে আমরা জানবো। তাহলে এইখানে তো জমে যাওয়া যাবে না, তাই না? জমে যাওয়া যাবে না। তাই এখানে যখন বেশি তোমার হচ্ছে এই তরল জমতে থাকে তখন কিন্তু এরা ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে লসিকা নালীর মধ্যে চলে আসে, এবং প্রতিনিয়ত এখানে প্রেসারে এটা ভরতে লাগে, তখন এর মধ্যে ব্যাপক ক্রিয়া ঘটে এবং লসিকা নালীর মধ্যে এরা চলে আসে। বুঝতে পারছো? তো লসিকা নালী কিন্তু পরবর্তীতে যে এখানে দেখাচ্ছি, কিন্তু লসিকা নালী আমাদের যেমন বুকের কাছাকাছি জায়গাতে বড় বড় শিরাতে যে মুক্ত হয়, এখানে তো আমি কাছে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো যে আমাদের ডান লসিকা নালী নামে একটা জায়গা আছে, ক্লাভিকল, এখানে একটা ক্লাভিকল আছে না, সাবক্লাভিয়ান, তার নিচে যে শিরা সেখানে মুক্ত হচ্ছে, এদিককারটা আবার হলো বুকের কাছাকাছি জায়গায়, যেটাকে থোরাসিক লসিকা নালী বলে। এই সব জায়গার যে বড় বড় শিরা আছে ওই শিরার কাছে দেয়। কেন দেয়? কারণ আবার হার্টে পাঠাতে হবে না, কারণ কি, লসিকা কিন্তু শুধু যে পুষ্টি নিয়েছে তা না, লসিকা কিন্তু কার্বন ডাই অক্সাইডও নিয়েছে। লসিকা কি করেছে, এর মধ্যে যখন রক্তজারক যখন এখানে পুষ্টি পাঠায়, বজ্র পদার্থ পাঠায়, কার্বন ডাই অক্সাইডও পাঠায়, তো সবগুলোই তো নিয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন সে হচ্ছে নিয়ে রাখলে এটাকে বের করতে গেলে হার্টে যেতে হবে না, তো হার্টে তো আর লসিকা নালী যায় না, তাহলে হার্টে যাতে যেতে পারে তাই এই লসিকা নালী একবারে বুকের কাছাকাছি জায়গার শিরাতে যায় এই লসিকাগুলো দিয়ে দিচ্ছে। লসিকা দিলে ওখানে কার্বন ডাই অক্সাইড গুলো দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে লসিকার আবার পুষ্টি নেওয়ার সব থেকে বেশি কাজটা করে পরিবর্তনতন্ত্রের ওইখানে, ওই যে যকৃতে যাওয়ার সময় আঁকাইছিলাম না যে, তাই না,
তো ওই মাইক্রোভিলাস এরকম দেখাচ্ছিলাম না, যে মাইক্রোভিলাস মনে আছে? মাইক্রোভিলাস এখানে হলো, হ্যাঁ এই জায়গাটাতে ধরো লসিকা নালী, আর এর সাথে রক্তচালক ছিল এইভাবে, তাই না? তাহলে লসিকা নালী তো ওই যে লিপিড জাতীয় উপাদান পরিবহনের কাজ করছিল, তাই কি না? তাহলে এরা লসিকা নালীগুলো সাধারণভাবে গোটা শরীরে যেখানে যেখানে লিপিড কোষের দরকার সেখানে পাঠায় দিচ্ছে, কিন্তু যে বজ্র পদার্থ কার্বন ডাই অক্সাইড নিয়েছে সেই কার্বন ডাই অক্সাইড তো হার্টেই নিতে হবে। তাই হার্টে নিতে হলে আবার শিরার মধ্যে ফিরতে হবে, বুঝতে পারছো? শিরার মধ্যে না ফিরলে তো ওই কার্বন ডাই অক্সাইড গুলা তো করতে পারবে না, মানে দিতে পারবে না হার্টকে না দিলে কি কার্বন ডাই অক্সাইড বের হবে? তাই এটা শিরায় কিন্তু পরে কমতে হচ্ছে। তাহলে এখানে একটা সিস্টেম করা আছে যে যখনই এখানে যে কোনো জায়গায় যখন বেশি হয়ে যায় তখন লসিকা নালী ওটা নিয়ে চলে যায়। কোনো কারণবশত অনেক সময় মানুষ একভাবে যদি বসে থাকে, যেমন ধরো যারা বাসে করে জার্নি করে, হ্যাঁ, যে ধরো অনেকে আছে এরকম আছে যে রাজশাহী থেকে ডাইরেক্ট কক্সবাজারে যায়, ডাইরেক্ট চট্টগ্রামে যায়, এদের অনেক পা ফুলে যায়। কেন? কারণ লসিকা কিন্তু যে এই যে পরিবহন হচ্ছে, তো এটাতে কিন্তু আমাদের যদি একটু ব্যায়াম ট্যাম না হয়, মানে এক্সারসাইজ না হয়, তাহলে অনেক সময় পাসিং হয় না ঠিকভাবে, ওটা অ্যাক্টিভ হয় না, স্বয়ংক্রিয়ভাবে যে সংকোচন প্রসারণ হবে তা হয় না। না হলে তখন এইসব জায়গাতে তারা চুপ করে আসে বসে, তাই না? তাহলে এখানকার পুরা এখানে থেকেই গেল, বুঝতে পারছো? আর এর তো প্রতিনিয়ত সংবহন চলছে, প্রতিনিয়ত বারবার এখানে রক্তচালকের ভিতর থেকে পুষ্টিগুলা পানি সহ পাঠাচ্ছে, আর এখানে লসিকাতে ঢুকছে, কিন্তু লসিকা নালীর দিকে পরে আর বাইরের দিকে যাচ্ছে না। আচ্ছা, বাইরের দিকে যদি না যায় তাহলে ওই জায়গা খুলে দেবে না? খুলে দেবে, তখন টিপলে পরে তুমি দেখবে একটু গর্তের মতো হচ্ছে। না, ওখানে পায়ের কাজ নাই, কিন্তু হচ্ছে যে তোমার ওইখানকার সিস্টেম কি, ওটা একটা পোশাক পরা থাকে, হ্যাঁ, ওই পোশাকটা একটা পোশাকের দাম 400 কোটি টাকা। ওখানে শরীরে সবকিছু ঠিকঠাক থাকে, ওই পোশাকের মধ্যে ব্যবস্থাপনা করা আছে, বুঝতে পারছো? ওই জন্য ওটার মাধ্যমে রক্ত সংবহন, লসিকা সংবহন, হার্ট, লাংস সব যেন ঠিক থাকে, ওই পোশাকের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট করা আছে। ওই জন্য শরীরে কোনো একটা পোশাকের দাম 400 কোটি টাকা। চিন্তা করা যায় কত দাম, তাহলে কিভাবে ওটা বানানো হয়েছে? ওটা ওরকম শরীরে অ্যাডজাস্ট থাকবে, কোনো সমস্যা হবে না। ওখান থেকে পরে আসার পরে তো মানে খুলে ফেলে, বাট ওরা তো হাঁটতে পারে না, ওইরকম মানে প্রবলেম হয় অনেক। একটু তো প্রবলেম হবেই, কারণ একটা ভিন্ন জায়গায় না, কিন্তু তারপরে ওই যে ইরিমা হওয়া, শোধ হওয়া, এই জাতীয় জিনিস হবে না, হ্যাঁ, ওগুলোর দিকে বেঁচে যায়। তো বেশ মানে সুন্দর সে যেতে ভালোই, তাই না? যে ঠিক না, এমন হতেই পারে, বলা যায় না যে আজ থেকে ধরো যে 20 বছর পরে দেখা যায় মহাকাশে যাওয়াটা খুব সহজ ব্যাপার, মানে কম খরচে যাওয়া যাবে। 22 বছর বয়সে একটা তরুণী প্রিপারেশন নিচ্ছে অবশ্য মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, কখন আর ফিরে আসতে পারবে না। তাই হ্যাঁ, যাইতে পারবে না, জ্বালানি নাই। ফিরে আসতে। তো তাহলে হচ্ছে ব্যাপারটা এইটুক নিয়ে বুঝলা কিনা? তাহলে কেন আর কি ফুলেও যেতে পারে পা, সেটা এই কারণে হতে পারে, ঠিক আছে? তো এই জন্য বলা হচ্ছে যে স্বাভাবিক যে আমরা হাত নড়াচড়া করি, স্বাভাবিকভাবে যে হাঁটি, সেটাতে কিন্তু ধীর গতিতেই লসিকা গুলা সম্ভব হয়, কিন্তু যদি তুমি খুব দৌড়াদৌড়ি করো তাহলে লসিকা খুব জোরে সম্ভব হবে, ব্যায়াম করলে ওগুলো কিন্তু জোরে হয়, তাই না? এটা হলো লসিকার মূল বিষয়। এখন লসিকা নিয়ে আরো কিছু বলা আছে, যেমন ধরো অন্তর্মুখী লসিকা নালী, বহির্মুখী লসিকা নালী। অন্তর্মুখী মানে মনে রাখবা, যে লসিকা নালীটা, লসিকা পর্ব বা লসিকা গ্ল্যান্ড এই দিকে আসছে তার নাম অন্তর্মুখী, যখন এটা থেকে বের হয়ে আবার এদিকে চলে যায় তার নাম বহির্মুখী। এটা বুঝলাম না, ওটা ভেতরের দিকে যদি ঢোকে তাহলে অন্তর্মুখী না? হ্যাঁ, ভিতরে ঢোকে। ধরো এটা লসিকা পর্ব, যখনই লসিকা এই লসিকা পর্বের মধ্যে ঢুকছে তখন এইটার নাম অন্তর্মুখী লসিকা নালী, যখনই পর্ব থেকে বের হয়ে যাচ্ছে তখন এর নাম বহির্মুখী লসিকা নালী। বুঝা গেল কি? এই আর কি। আর গোটা লসিকা নালীকে লসিকা সংবহনে বলা হচ্ছে যে লসিকা নালী একটা হলো ডান লসিকা নালী আর একটা থোরাসিক লসিকা নালী। ডান লসিকা নালী এই কারণে বলা হচ্ছে, এটা ডান দিকে এই যে ক্লাভিকল, সাবক্লাভিয়ানের নিচে, সাবক্লাভিয়ান যে শিরা আছে না, ক্লাভিকলের নিচে যে শিরা তার নাম সাবক্লাভিয়ান, তাই না? তো সেইখানে যুক্ত হচ্ছে তাই ডান লসিকা নালী বলছে। পরেরটা বাম কেন বলছে না?
বাম বললেও ভুল হতো না, কিন্তু বাম কেন বলছে না, এটা অনেকটা বুকের মানে মাঝামাঝি জায়গার দিকে কাছাকাছি দিকে যুক্ত হয়েছে। এখানে যে শিরা আসে থোরাসিকে, বুকের এখানে যে শিরা আছে সেখানে এসে যুক্ত হচ্ছে, এই জন্য পরেরটা বলছে যে থোরাসিক লসিকালি, ডান লসিকালি থোরাসিক লসিকালি। থোরাসিক বলার কারণ ওই কারণে বুকের এইখানে যুক্ত হচ্ছে তো, হ্যাঁ ওই জন্য থোরাসিক লসিকালি। বুঝে গেল? এইগুলো সবই এমসিকিউ। এখন আমরা এমসিকিউ দেখাবো, বাকি আশা করি সবই বুঝবে। হ্যাঁ, ওখানে লসিকা ঠিকমতো যদি প্রবাহিত না হয় তাহলে হাত পা ফুলে যেতে পারে। তো যদি ব্যথা হয় সেক্ষেত্রেও কি লসিকার ভূমিকা আছে? এমনিতে মানে তোমার হলো ফুলে যাওয়ার কারণে ব্যথা হলো সেটা না, এমনি ব্যথাতে। এমনিতেও ও এমনি ব্যথাতেও ফুলে লসিকা সংবহনে ঝামেলা হয়। যেমন ধরো যে অনেক সময় আমাদের কোথাও লাগলে ব্যথা লাগলে সেখানে কিন্তু ফুলে যায়, সেখানে কিন্তু লসিকা জমে। কেন জমে? যে যখন তোমার হচ্ছে যে জায়গা লাগে সেই জায়গাতে রক্তচালকগুলো আছে, এই রক্তচালক ভেদ্য হয়ে যায় বেশি। রক্তচালক ভেদ্য মানে কি, যে ওর মধ্যে থেকে বেশি বেশি করে বের হয়ে আসে রক্ত রসগুলো, রক্তের উপাদানগুলো বেশি বেশি করে চলে আসে। বেশি বেশি চলে আসার কারণে ওখানে জমে যায়। মানে স্বাভাবিক অবস্থায় রক্তচালক স্বাভাবিক থাকে, আঘাত টাঘাত লাগলে রক্তচালক একটু ভেদ্য হয়ে যায়। এই ভেদ্য হওয়ার মেন কারণ কিন্তু আসলে কি জানো? ভেদ্য এই কারণে হয়েছে, রক্তচালকের মধ্যে যে শ্বেতকণিকাগুলো আছে তারা যেন বের হয়ে এসে ফাইট করতে পারে। হ্যাঁ, তাহলে ও দরজা তো খুলেছে, বের হওয়ার জন্য খুলেছে, ঢোকার জন্য খুলেছে। তাহলে হাত পা মাঝখানের ক্ষেত্রে ওই ভূমিকাটা পাবে। ওই ভূমিকা হয়, হাত পা খুলে যায় ওই কারণে হয়। তাহলে এখন রক্তচালক কিন্তু ভেদ্যতা করেছে, কিন্তু আসলে যে রক্তের সব উপাদান বের করে দেওয়া এটা মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য শ্বেতকণিকা যেন ভেদ্য হলে রক্তচালক থেকে শ্বেতকণিকা বের হতে পারে, এবং ওই জায়গায় যে ক্ষত স্থান, যে জায়গাটা ইয়ে হয়েছে ওই জায়গায় যেন লড়াই করতে পারে, ব্যাকটেরিয়া থাকলে বা রাসায়নিক উপাদান এগুলোকে ধ্বংস করার জন্য শ্বেতকণিকা ওখানে চলে আসে। ইন্টারকিউটিন সাইটোকাইনিন মানে কোথাও হাড় ভাঙলে সেখানে তো ব্যাকটেরিয়া ঢোকার তো কোনো হাড় ভাঙা আলাদা না, ভাঙা মানে মচকানো যেটাকে বলে, সেখানে তো ও ব্যাকটেরিয়া না হলে যে বললাম ইন্টারকিউটিন সাইটোকাইনিন। হ্যাঁ, যখন কোথাও ভেঙে যায় তখন আমাদের অনেক কোষ নষ্ট হয়ে যায়, আর কোষ নষ্ট হয়ে গেলে কোষের ভিতরে এমন কিছু মাল মশলা আছে যে জিনিসটা আমাদের কিন্তু ব্যথার উদ্বেগ ঘটায়। তো ওই মাল মশলাকেও ব্যাকটেরিয়া ধ্বংস শ্বেতকণিকা ধ্বংস করে দেয়। হ্যাঁ, যাতে করে ওদের কারণে তোমার যে ব্যথা হচ্ছে ওই ব্যথাটা তোমার হবে না। বুঝতে পারছো? ইন্টারকিউটিন সাইটোকাইনিন এমন একটা পদার্থ, এটা কোথাও ব্যথা সৃষ্টি করে। ব্যথা সৃষ্টি কিভাবে করে? আমাদের নিউরন ডেন্ড্রাইট আছে না, ওই নিউরন ডেন্ড্রাইটে ওই ইন্টারকিউটিন সাইটোকাইনিন কোষ ভেঙে ওর রস যখন টাচ লাগে তখন ব্রেনে খবর যায়, তখন আমরা ব্যথা করে। তাহলে ওই জিনিসটা খাই দিতে হবে, ধ্বংস করতে হবে, ওই জন্য শ্বেতকণিকা বের হয়। আবার ক্ষত হলে তো ওখানে জীবাণু থাকবে, তখন তো আসবেই। বুঝা গেল কি? এটা হলো মূল কারণ। তো বুঝা গেল কি লসিকা ব্যাপারে? আর কোনো কোশ্চেন আছে কিনা বলো লসিকা নিয়ে? আছে কোনো? আচ্ছা, তাহলে পরের দিন আবার কোশ্চেন করবা। তবে হচ্ছে যে তোমাদের হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যতটুকুই হোক তারপরে অর্ধেক পরীক্ষা হবে। হ্যাঁ, রবিবারে আগে বলে দিলাম। হ্যাঁ, রবিবার পরীক্ষা। হ্যাঁ, রবিবার পরীক্ষা। কি বার? মঙ্গলবার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো লসিকা তাহলে তার আগে একটু লসিকা নিয়ে একটু এমসিকিউ আছে, সেগুলো একটু দেখি আমরা। লসিকা কাকে বলে এটা কেন হলো কোশ্চেন? দেখো, এটা রাজশাহী বোর্ড সালে আসছে। এখন হচ্ছে তোমাদেরটা আমারও ঠান্ডা লাগছে, যদিও অনেক গরম পড়েছে। আর অদ্ভুত বিষয় হলো যে আমি কিন্তু তুমি বলার আগে আমি এই রিমোটটা হাতে নিয়ে ফেলেছি, হ্যাঁ, বন্ধ করার জন্য। ও ইচ্ছা বলছে, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে। বৈজ্ঞানিক কারণ হচ্ছে যে, হ্যাঁ, বৈজ্ঞানিক কারণ কি জানো? যে ধরো তুমি ভাবছো যে দেখি এই কোশ্চেনটা নিয়ে হলো তাদের সাথে আলাপ করতে হবে, এরকম ধরো তুমি খুব গভীরভাবে ভাবছো। ওই সময় আমারও হয়তো এরকম হতে পারে, তোমাকে কোনো কারণে আমি কল দিই না। এটা মানে এরকম সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনেক আছে, যে কাউকে যদি মনে করা হয় সেও কিন্তু মনে করে। এমনকি এটা এমন একটা বিষয়, আমি দিকে থাকেও যদি কেউ কারো কথা মনে করে, ওরও একই সময় মনে চলে যায়, মনে পড়বে। আমি এই বিষয়টা কেমন যেন পরিচিত, হ্যাঁ, পরিচিত না হলে হবে, সেরকম পরিচিত হতে হবে, নাহলে হবে না।
যে মনে করবে তার কথা মনে করবে। ওই জন্য অনেকে বলে রানী তুই চলে আসলি, তোর কথা কেবলই হচ্ছিল। ওর মাথাতে কিন্তু আসলে ওর আবার মনে হচ্ছে যে আমি ওখানে যাবো, এরকম ব্যাপার। স্যার একটা কোশ্চেন ছিল যে দেহে মেদের পরিমাণ যদি বাড়ে তাহলে ইনসুলিনের পরিমাণ যে হচ্ছে কি ইনসুলিনের সারা প্রদান হ্রাস পায়, কেন হ্রাস পায়? মেদের পরিমাণ বাড়লে সারা প্রদান হ্রাস পায় কিভাবে জানো? আমরা জানি ডায়াবেটিস দুই ধরনের আছে, একটা ডায়াবেটিস 1 আর একটা হলো ডায়াবেটিস 2। তো যখন মানুষ স্বাস্থ্যবান হতে থাকে, মোটা হতে থাকে, তখন যেটা হয় সেটা হলো যে আমাদের ফ্যাক্টরি থেকে মানে ইনসুলিন তৈরিকারী যে ফ্যাক্টরি, সেখান থেকে যেটুকু ইনসুলিন তৈরি হওয়ার সেটুকুই হতেই থাকবে, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে। তুমি ধরো প্রতিদিন যেটুকু রান্না করো তোমার খাওয়ার জন্য, কিন্তু যদি হঠাৎ করে 10 জন মানুষ চলে আসে, তুমি রান্না তোমার কমপ্লিট, তখন তো তুমি সবাইকে খাবার দিতে পারবে না। এখন ইনসুলিন যেটুকু তৈরি হওয়ার, তুমি যদি অনেক মোটা হয়ে যাও, মেদ বেড়ে যায়, মোটা হয়ে গেছো, ইনসুলিন যতটুকু তৈরি হচ্ছিল ততটুকু তোমার তৈরি হবে, তখন কিন্তু ইনসুলিন ঘাটতি হবে, তার মানে ইনসুলিনের চাহিদা বাড়বে। এই বলো। অ্যাকচুয়ালি ইনসুলিন তো হচ্ছে গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকাবে। হ্যাঁ, তো এখন বেশি কোষ আছে, তাহলে সব কোষে ঢোকানোর জন্য ইনসুলিন অত তো তৈরি হবে না। তুমি যে মোটা হয়ে গেছো, হ্যাঁ কোষ বাড়বে, হ্যাঁ কোষ বেড়ে যাবে, যে মোটা হওয়া মানে তোমার কোষ বেড়ে গেছে, তাহলে সংখ্যা বেশি কিন্তু সাপ্লাই অত আর হবে না, তখন চাহিদা কমে যাবে। কিন্তু স্যার ওই যে মেদ বেড়ে গেছে বেশি, তো ওই মেদ তো আমার প্রয়োজন হচ্ছে না, কোন কাজে তো আমার ব্যয় হচ্ছে না, যেহেতু জমার ফলে তো মোটা হয়ে যাচ্ছে না। না, মেদও একটা কোষ, মেদ কোষ মানে যে কোষের মধ্যে চর্বি থাকে তাকে বলা হয় মেদ কোষ। যে কোষের মধ্যে চর্বি থাকে, কোষের মধ্যে চর্বি জমা হয় অ্যাডিওপ্লাস্ট না? হ্যাঁ হ্যাঁ, অ্যাডিওপ্লাস্ট বলা হয়, অ্যাডিপোস, অ্যাডিপোস। হ্যাঁ। তো এখন কথা হলো যে তোমার হচ্ছে যে চর্বি গলার জন্য আবার সময় লাগে একটা, হ্যাঁ, যে ধরো তোমার হলো প্রথমে খাবার যখন শেষ হয় তখন কিন্তু যকৃৎ গ্লাইকোজেন রাখছে না, ওটা ভেঙে দিবে, ওইটাও যখন শেষ হবে তখন চর্বি ভাঙবে। তো চর্বি ভাঙার তো আগে যকৃতেরটা ভাঙতে হবে, মানে শেষ হতে হবে। যকৃতের শেষ, তখন তোমার চর্বি গলবে। ওই কারণে দেখবা যে একসময় দেখতাম সোমালিয়াতে না খেয়ে মারা যাওয়া মানুষগুলা, তো বা 74 সালে, হ্যাঁ 74 সালে বাংলাদেশের অনেক মানুষ মারা গেছে না খেয়ে। তো অনেকে বলে প্রায় 1 লাখ মানুষ নাকি না খেয়ে মারা গেছে। ওই সময় ভিডিও দেখলাম যে মানুষ হলো এত মানে চিকন হয়ে গেছে যে হাড় দেখা যাচ্ছে, চামড়া আর হাড়। তাহলে স্যার হচ্ছে মেদ চামড়ার নিচে জমা হবে, তো ওই কারণে হচ্ছে ওইটাও কোষ, তো ইনসুলিন ওই কোষের মধ্যে তো গ্লুকোজ যাবে এবং ওই গ্লুকোজগুলোকে ঢুকাতে হবে, এইজন্য হচ্ছে ইনসুলিন। আচ্ছা, তাহলে দেখো লসিকা কাকে বলে এটা আমরা মুখস্থ করব। এটা রাষ্ট্রীয় বোর্ড 21 সালে আসছে কয়ের জন্য, যশোর বোর্ড 21 সাল কয়ের জন্য লসিকা কাকে বলে এভাবে আসছে, হ্যাঁ পাইছো লসিকা? আচ্ছা, তারপরে 4র্থ নম্বর লাইনে যে মানবদেহে প্রতিদিন কোষীয় জালিকা প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ রক্ত প্রোটিন, এটা কত লিটার আর কি প্রতিদিন, এটা মনে রাখবে। আর রক্ত প্রোটিন যদি এভাবে পুনরুদ্ধার না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। মানে রক্ত প্রোটিন বলতে দেখো এখানে যখন রক্ত জ্বালন যখন এর মধ্যে পাঠায় দেয়, হ্যাঁ আন্তঃকোষীয় যে ভাগ তার মধ্যে রক্তের উপাদান পাঠালো, এর মধ্যে প্রোটিনও পাঠায়, এর মধ্যে মানে বুঝলাম না এই ধমনির মাধ্যমে কি ধমনির মাধ্যমে তো অক্সিজেন সমেত রক্ত আসছে, শুধু তো অক্সিজেন না, এর মধ্যে তোমার প্রোটিনও আছে। ওই যে আমরা যে খাদ্য খাবার খাইলাম না, ওই খাদ্য খাবার গুলো অ্যামাইনো অ্যাসিড করে, কিছু প্রোটিন থাকে। তো ধমনির মধ্যে রক্তের মধ্যে সব ধরনের দরকারি প্রোটিনও আছে, ঠিক আছে। এই দরকারি প্রোটিনগুলাও কিন্তু এর মধ্যে যেগুলো ছোট ছোট প্রোটিন, সেগুলো কি হয় এই রক্ত জ্বালক ভেদ করে ছোট ছোট প্রোটিনগুলো এর মধ্যে চলে আসে। তাহলে এই যে ফেলে দিল, কিন্তু এই ফেলে দিলে সেই ফেলে দেওয়াগুলো লসিকা নালীর মধ্যে ঢুকছে, তাহলে লসিকা নালীর মধ্যে ঢুকে আবার শিরার মধ্যে ওই ফেলে দেওয়া প্রোটিনগুলো নিয়ে নিল না, নিয়ে নিল, তাই বলছে পুনরুদ্ধার হলো। আর যদি পুনরুদ্ধার না করতো, আমাদের 1 লক্ষ ধরনের প্রোটিন আছে, প্রোটিনগুলো জমে যাইতো, তাহলে শিরার মধ্যে বারবার যদি সব প্রোটিন এখানে দিয়ে দেয়, হ্যাঁ আর যদি হ্যাঁ তাহলে কি হতো, তাহলে কি অবস্থা হতো যে প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে না, রক্তে তো প্রোটিন কমে যাবে, তখন রক্তের বিভিন্ন রকমের ঝামেলা হবে। যেমন ধরো অ্যান্টিবডি তৈরি করে, শ্বেতকণিকা যে বিভিন্ন প্রোটিন তৈরি করে জীবাণু ধ্বংস করার জন্য, সেগুলা তৈরি করতে পারবে না। অনেক প্রোটিন আছে যারা এনজাইম হিসেবে কাজ করে, তাহলে সেই এনজাইমের ঘাটতি হবে, তাহলে মানুষ মারাই যাবে। তাই বলছে সব পুনরুদ্ধার হয়,
লসিকা নালীর মাধ্যমে প্রস্তুত হয়। বুঝলি? আচ্ছা, এর পরের পৃষ্ঠায় আসো লসিকার উৎপত্তি নিয়ে। উৎপত্তির এখানে জাস্ট এটুকু আমরা মনে রাখবো যে দ্বিতীয় নম্বর লাইন, প্রায় 10% মতো রক্তরস কোষী জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারপাশে ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে অবস্থান করে। 10%, হ্যাঁ, পুরা না, মাত্র 10%। ইন্টার মানে তো মাঝে, স্টেশিয়াল মানে অবস্থান, মানে আন্তঃকোষীয় অবস্থানে, অর্থাৎ বিভিন্ন কোষের ফাঁকে থাকে, তাই না? ইন্টার মানে মাঝে, স্টেশিয়াল মানে অবস্থান, মাঝে মাঝে অবস্থান করে, মাঝে মাঝে এই তরলগুলা অবস্থান করে। জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে এটা মনে রাখা ভালো যে লিম্ফোজেনেসিস কাকে বলে, দিয়ে দিতেই পারে এরকম ভিতর থেকে জ্ঞানমূলক কোশ্চেন, বুঝছো? তাহলে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। এবার লসিকার উপাদান। লসিকায় প্রায় 94% পানি ও 5% কঠিন পদার্থ থাকে। এরপরে কোষ উপাদান। লসিকায় প্রধানত শ্বেতকণিকা, লিম্ফোসাইট, এটা মনে রাখতে হবে। এমএল মানে মাস্টার লিকুইড বলা হয়। কেন এটা কি একক? হ্যাঁ, এটা হলো একক, কিন্তু এটা হলো এমএল দিয়ে মাস্টার লিকুইড কেন বলা হচ্ছে, কারণ এটা হলো এই লিকুইড যদি আমাদের না থাকে তাহলেও তো আমরা বাঁচবো না, কারণ এও তো অনেক দরকারি কাজ করে, তাই না? এই জন্য মাস্টার লিকুইড বলা হচ্ছে। তরল, এটাও গুরুত্বপূর্ণ তরল, তাই মাস্টার লিকুইড বলা হচ্ছে। এরপরে দেখো সরাসরি এখানে যে লসিকার যে প্রকারভেদ, এগুলো সবই এমসিকিউ হিসেবে পড়ে রাখা ভালো, সবই এমসিকিউ হিসেবে। হ্যাঁ, ওই যে কোষ উপাদানের মধ্যে যে ব্র্যাকেটে লেখা থাকে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, এগুলো ও এটা হলো শ্বেতকণিকা। হ্যাঁ, টি লিম্ফোসাইট হলো আমাদের থাইমাস, হ্যাঁ, ওই থাইমাসে তৈরি হয়েছিল আর কি। আর বি লিম্ফোসাইট যদিও প্রথমে পাখিতে ওই পাওয়া গেছিল, বার্ড পাখিতে পাওয়া গেছিল, পরে দেখা গেল যে না, এটা বন মেরুতেও আছে, বন মেরু ওই যে অস্থিমজ্জা এখানেও আছে। তো বিটা প্রথমে পাখিতে পাওয়া গেছিল প্রথমে, হ্যাঁ, পরে দেখা গেল বন মেরুতেও আছে। ঠিক আছে, তাহলে দুটোতেই কিন্তু বি বি আছে, তাহলে কি লাগবে, তাই বি লিম্ফোসাইট, বুঝলি? এভাবে নামকরণটা হয়েছে। এটা শ্বেতকণিকা। আর এই শ্বেতকণিকা লিম্ফে পাওয়া যায়, তাই লিম্ফোসাইট। লিম্ফে পাওয়া যায়, তাই লিম্ফোসাইট। তাহলে এই শখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, শখটা পড়লেই সকলে হয়ে যাবে। এখন দেখো প্রোটিন। লসিকায় প্রধানত কি কি প্রোটিন থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি থাকে। নিচে। আর লসিকার মধ্যে লিপিড হিসেবে কোনটা পাওয়া যায়? বলছে প্রধানত কাইলোমাইক্রন হিসেবে থাকে, যাতে ট্রাইগ্লিসাইড ও ফসফোলিপিড উপস্থিত থাকে। আসলে মাইক্রন মানে কি বলেছিলাম? যার আয়তন হলো 1 মাইক্রন, তাই না? যার আয়তন হলো 1 মাইক্রন। আচ্ছা, তাহলে কাইলো হচ্ছে লিপিড কণা, এক ধরনের লিপিড কণা, যার আয়তন হলো 1 মাইক্রন। আচ্ছা, কাইল কাকে বলে? এটাও জ্ঞানমূলক কোশ্চেন। দেখো, চর্বিযুক্ত খাবার, উপরে লাইনে আছে, চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, লসিকা দুধের মতো দেখায়, এই ধরনের লসিকাকেই বলা হয় কাইল। কাইলের সরল বাংলা অর্থ গ্রিক শব্দ কাইলোস থেকে আসছে, যার অর্থ জুস, যার অর্থ জুস। ঘন মানে এই জুস তো একটু অন্যরকম হয়, যেমন আমরা মন্ড বলি, তাই না? গ্রিক শব্দ। হ্যাঁ, কাইলোস, গ্রিক শব্দ কাইলোস, গ্রিক শব্দ কাইলোস মানে জুস। তাহলে কাইল কাকে বলে এটাও পড়বো। আচ্ছা, তারপরে খনিজ কি কি থাকে? রেচন বজ্র কি কি থাকে? অন্যান্য বস্তু কি কি থাকে? লসিকার কাজ 4টা পড়বা, এই 4টা ক্ষয়ের জন্য আসে অনেক সময়, 1, 2, 3 আর 9। হ্যাঁ, এমসিকিউর জন্য, আবার হচ্ছে একই সাথে ক্ষয়ের জন্য। এর মধ্যে মনে হয় না যে না বোঝার কিছু থাকবে না, আশা করি। হ্যাঁ, যদি থাকে তাহলে পরের দিন বলো। এবার আমরা চলে আসি লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র কাকে বলে? এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছিল ময়মনসিংহ বোর্ডে 21 সালে। ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছিল যে লসিকা তন্ত্র কাকে বলে। তাহলে দেখো, লসিকা নালী ও লসিকা গ্রন্থি সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমপদে লসিকা পরিবাহিত হয়, তাই না? এই যে এখানে দেখো, এই যে ছোট ছোট এরাও কিন্তু এক ধরনের গ্রন্থি, আবার নালী, তাই না?
তাহলে আমরা যদি তন্ত্র বলতে যখন হলো অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করে তখন তো তন্ত্র, তাহলে এখানে অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করছে তাহলে এটাও লসিকা তন্ত্র, বুঝে গেল? যদি এরকম না হতো, গ্রন্থি না থাকতো, শুধু লসিকা নালী, তাহলে কিন্তু লসিকা তন্ত্র বলা যেত না, বুঝতে পেরেছো? এই জন্য এর নাম লসিকা তন্ত্র হয়েছে। সাত, দেহরসের পুনর্গঠন। লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্গঠনে অংশ নেয়। অর্থাৎ হলো যে লসিকা নালীও তো গোটা শরীরে ছড়িয়ে আছে, এক অংশ থেকে নিয়ে সে পরিবহনের সময় অন্য কোনো টিস্যুতে যদি ঘাটতি পড়ে তাহলে সেখানে সে সাপ্লাই দিয়ে দেবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে বেশি আসছে সেখানে ব্যাপন হবে না, কম থাকলে সেখানে দিয়ে দেবে, এই। আচ্ছা, এখানে দুজন বৈজ্ঞানিক মনে রাখবা, উইলিয়াম রুটব্যাক আর থমাস বার্থোলিন 1760 খ্রিস্টাব্দে এমসিকিউর জন্য সর্বপ্রথম মানুষের লসিকাতন্ত্রের বিবরণ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেনমার্কের, হ্যাঁ, সালসহ। লসিকাতন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। এরকম থাকতে পারে কোনটিকে দ্বিতীয় সংবহন বলা হয়, লসিকাতন্ত্রকে দ্বিতীয় সংবহন বলা হয়। আচ্ছা, এখানে দেখো লসিকা নালী, যেটা আগেই বলছিলাম, অন্তর্মুখী লসিকা নালী আর বহির্মুখী লসিকা নালী, যেটা বললাম আর কি। এখান থেকে কোনো কোশ্চিন হয় না, তবে ল্যাকটিয়াল কাকে বলে, ওই যে থোরাসিক লসিকা নালী, ল্যাকটিয়াল কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে পড়বা। হ্যাঁ, ল্যাকটিয়াল কাকে বলে। তারপরে লসিকা গ্রন্থি 5 রকমের আছে, বুঝছো? আচ্ছা, লসিকা গ্রন্থি 5 ধরনের: লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস। এটা এমসিকিউর জন্য। এবার দেখো লিম্ফ নোড, যেগুলো ছোট ছোট আর কি, যেগুলো ছোট ছোট গ্রন্থি সেগুলোকে লিম্ফ নোড বলা হয়। তো এই লিম্ফ নোড দেখতে বৃত্তাকার ক্যাপসুলের মতো, এমসিকিউর জন্য। হ্যাঁ, এগুলো শ্বেত রক্তকণিকা, বিশেষ করে ম্যাক্রোফেজ ও লিম্ফোসাইট পূর্ণ থাকে। অর্থাৎ লিম্ফ নোডের মধ্যে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট বেশি পরিমাণে থাকে। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট লাইন, মানবদেহে প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড আছে। এই ছোট ছোটগুলো এতগুলো আছে, বুঝছো? টনসিল এক ধরনের লিম্ফ নোড, তবে এটা বড় বড় তো, তাই এদেরকে আমরা আলাদা আলাদা নাম দিয়েছি। টনসিল বড়, ওই যে আমাদের গলার এই জায়গায় থাকে না, অনেকের খুলে যায়, এইটা হচ্ছে টনসিল। এটাও এক ধরনের লসিকা বড়, বড় গ্রন্থি। এটা অন্যগুলো ছোট, লিম্ফ নোড যেটা সেটা ছোট ছোট। তাহলে এই টনসিল বলছি, এটা 3 ধরনের টনসিল রয়েছে, যেমন প্যালেটাইন মানে প্লেটের মতো, অ্যাডিনেট গ্রন্থির মতো, আর লিঙ্গুয়াল টনসিল মানে যেটা আর কি জিহ্বার নিচের দিকে থাকে, ভিতরের দিকে থাকে। তো এই 3 ধরনের, এটা মনে রাখবো এমসিকিউর জন্য। তারপরে হলো যে টনসিলাইটিস কাকে বলে, দেখো শেষের দিকে আছে যে টনসিলের সৃষ্ট প্রদাহকে টনসিলাইটিস বলা হয়। টনসিলে যদি ইনফেকশন হয় তাহলে টনসিল নিজেও কিন্তু জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়, কিন্তু সে নিজেই অনেক সময় আক্রান্ত হয়ে যায়, তখন টনসিলাইটিস। আর এরপরে দেখো বোল্ড করা আছে টনসিলেক্টমি। টমি মানে ছোট ছোট করে কেটে ফেলা, টমি মানে, হ্যাঁ, টমি মানে ছোট ছোট করে কেটে ফেলা। তাহলে টনসিলকে ছোট ছোট করে কেটে ফেলে দেওয়া হয়। অনেক সময় এমন ইনফেকশন হয়েছে যে এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন টনসিল অপসারণ করতে হয়। এই টনসিল অপসারণ করাকে বলা হয় টনসিলেক্টমি। ছোট ছোট করে কেটে ক্ষতি হয়, কিছুটা ক্ষতি হয়। তার হচ্ছে যে এই গলাতে তার প্রায় অসুখ বিসুখ হয়, মানে খুব সহজেই ঠান্ডা লাগে, খুব সহজেই কাশি হয়, কিছুটা ঠান্ডায় ভুগেছি, বুঝতে পারছো? একটু সাবধানে চলতে হয়, সাবধানে চললে হয়তো হবে না। এই ধরো তুমিও বৃষ্টিতে সাবধানে দিচ্ছ, ওইও বৃষ্টিতে দিচ্ছে, তোমার হাতে কিছু হবে না, ওর হয়ে যাবে এরকম। আচ্ছা, এবার দেখো যে প্লিহা, এটাও এক ধরনের লসিকা পর্ব, বড় আকারের লসিকা পর্ব। প্লিহা এইটার বেগুনি রঙের একটি ডিম্বাকার, এরা হলো আয়তনের দিক থেকে 13 × 7 × 3 মুষ্টির মতো। প্লিহা মানেই কিন্তু মুষ্টি। প্লিহার সরল বাংলা অর্থ কি? মুষ্টির মতো, স্প্রিন বা মুষ্টিবদ্ধ। তাহলে এর ওজন কত সেটা মনে রাখবো, এটুকু পর্যন্ত। এবার দেখো কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসছে বোর্ড পরীক্ষায়। প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, দিনাজপুর ক্ষয়ে আসছে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, হ্যাঁ, তোমাদের বই এই জিনিসটা ক্লিয়ার নাই।
রক্তের রিজার্ভার কিন্তু অ্যাকচুয়ালি প্লীহাকেই বলা হয়, হ্যাঁ। আসলে যকৃতকে কিন্তু বলা হয় না, হ্যাঁ। কেন বলা হয় না এটা তোমাদের বইতে ক্লিয়ার নেই, যে এই প্লীহা 300 মিলিমিটার কম রক্ত রাখে, কিন্তু এর কাজ হলো রক্ত যদি আমাদের কোথাও কেটে পড়ে দেয় অনেকখানি, তো প্লীহা সমানে সংকোচন প্রসারণ ঘটাতে থাকে, দিয়ে দেয়। আর হচ্ছে যকৃৎ কি হয়, ওর মধ্যে 1500 ঘন সেন্টিমিটার রক্ত আছে, কিন্তু এটা হচ্ছে ওদিক দিয়ে সবসময় যাতায়াত করে, ওদিক দিয়ে সবসময় যাতায়াত করে। যেমন ধরো একটা সাপুর মধ্যে দিয়ে সবসময় মানুষ যাতায়াত করে, আমি কিন্তু বলবো না যে সাপুতে 100 মানুষ সঞ্চিত আছে, তাই কি বলবো? বলবো যে সাপুতে 100 মানুষ যাতায়াত করে, ব্যাপারটা আসলে এরকম। তোমাদের বই একটু ভালোভাবে নাই আর কি, হ্যাঁ। তবে ওর মধ্যে দিয়ে যখন 1500 ঘন সেন্টিমিটার রক্ত যাতায়াত করে তখন কিছুটা ভূমিকা রাখে, কেটে গেলে সেখানকার রক্ত কিছু আসতে পারে, কিন্তু যকৃৎ এরকম সংকোচন প্রসারণ করে রক্ত পাঠায় না, প্লীহাটা পাঠায়। এই জন্য প্লীহাটাকে রিজার্ভার বলা হয়। ওর সাথে সাথে ব্যাংক যেমন কি করে, টাকা দরকার হলে সাথে সাথে তখন দিয়ে দিবে, তাই না? আর আরেকটা আছে হলো ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ। এটা সম্পর্কে জানো কিনা? ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তুমি সাথে সাথে টাকা পাবে না, তাই না? যে তাহলে তুমি জানো না, হ্যাঁ। তাহলে সাথে সাথে এটা টাকা দেয় না ইন্স্যুরেন্স কোম্পানি, তোমার কমপক্ষে 1 মাস লাগবে টাকা পাবে। ও বিভিন্ন ধরনের কাগজপাতি তৈরি করে, প্রচুর, হ্যাঁ, আমি যাবে এত শর্ত দিবে, ওই জমা নিবে, ঘুরাই। আর ব্যাংক হচ্ছে যখন যাবো তখনই, তাই না? তাই এই রিজার্ভার এরকমই ব্যাপার, সেটা এটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে রিজার্ভার বলা হয়। আরেকটা মনে রাখতে হবে যে লোহিত কণিকার কবরস্থান, এটা অবশ্য যকৃৎকেও বলা হয়, হ্যাঁ। তারপরে থাইমাস থেকে কোনো কোশ্চেন হয় না। থাইমাস হলো প্রজাপতি সদৃশ দেখতে, এর বাংলা অর্থ প্রজাপতি সদৃশ, হ্যাঁ। লাল অস্থিমজ্জা, এটার আড়াই লাইন পর্যন্ত এমসিকিউর জন্য পড়বা, যে লাল অস্থিমজ্জা হচ্ছে বিভিন্ন অস্থির ভিতরে অবস্থিত স্পঞ্জের মতো অর্ধকঠিন লাল টিস্যু। লাল অস্থিমজ্জা থেকে লোহিত ও শ্বেতকণিকা এবং প্লেটলেট উৎপন্ন হয়। এখানে স্টেম কোষ বা বীজ কোষ আজীবন যুক্ত হয়ে লিম্ফোসাইট সহ সব ধরনের রক্তকণিকা তৈরি করে এমসিকিউর জন্য। এবার দেখো লসিকা সংবহন। লসিকা সংবহনের শুধু হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে, লসিকা সংবহন বের করছো সৃষ্টি পর্যন্ত, আচ্ছা। লসিকা সংবহনের 10 নম্বর লাইনে দেখো, লসিকা সংবহন কাকে বলে? জ্ঞান হলো কোশ্চিন। লসিকার মাধ্যমে সম্পূর্ণ সংবহনকে লসিকা সংবহন বলে। আর আরেকটা হলো ইডিমা বা শোধ কাকে বলে? এটা ক্ষয়ের জন্য আসে, সেটা আমাদের লিখতে হবে কোথা থেকে জানো? এই যে দেখো, যে একমুখী করে লেখা আছে, তারপরে আছে ফলে বাদ দিয়ে লসিকার, এখান থেকে লসিকা টিস্যুর দিক থেকে হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। এই ধারা অব্যাহত রাখতে হলে ব্যক্তিকে সক্রিয় থাকতে হয়, না হলে টিস্যু তরল বাহিকায় চলাচল করবে না, বরং বাহিকার ভিতরে জমতে শুরু করে, ফলে টিস্যু খুলে যায়। এই অবস্থাকে শোধ বলে বা ইডিমা বলে। এটা ক্ষয়ের জন্য, হ্যাঁ। তাহলে এই ফলের পর থেকে লিখবা, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। পার্থক্যটা এটা কিন্তু গয়ের জন্য বা ক্ষয়ের জন্য, দুটার জন্য আসতে পারে, সবগুলোই করে রাখতে হবে, হ্যাঁ। এখানেও আশা করি না বোঝার মতো কিছু নাই। এবার রক্তবাহিকা দেখো, রক্তবাহিকা কাকে বলে? এটাও কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চিন। রক্তবাহিকা কাকে বলে? এটাও কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চিন, হ্যাঁ। তাহলে যেসব নালিকার মাধ্যমে রক্ত সংবাহিত হয়, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় ফিরে আসে, তাকে বলা হয় রক্তবাহিকা। সরাসরি আমাদের ধমনী শিরার পার্থক্য এটা পড়তে হবে। এটা হলো বরিশাল বোর্ড 21 সালে আসছিল, গয়ের জন্য 6টাই পড়তে হবে। তো আমরা তো আগেই জানি যে ধমনী আর শিরা, তো শিরার ক্ষেত্রেও 3টা আবরণ, আবার ধমনীর ক্ষেত্রেও 3টা আবরণ। পার্থক্য শুধু কি, যে ধমনী হলো এর ভিতরটা ছোট, তাই না? ভিতরটা ছোট, এইরকম ছোট, আর শিরা কিন্তু বেশ বড়, তাই না? শিরাটা হলো বড়। ধমনী ছোট হওয়ার মেন কারণ কিন্তু যে ফোর্স বেশি, যেটা দরকারি জিনিস সেটা কিন্তু আমরা সবসময় লুকায় রাখি না। সেরকম আল্লাহ কিন্তু ওই কারণে ধমনীকে ভিতরে রাখছে, আমরা বাইরে যে দেখতে পাচ্ছি না তারের মতো, এগুলো সব শিরা। তাহলে যেটা খুবই দরকারি জিনিস, তাই কি না? এমনকি ধমনী যে আল্লাহ বাইরে রাখতো, শিরা যদি ভিতরে রাখতো,
তাহলে কি জটিলতা হতো জানো, তোমার কেউ হাত চাপে ধরলে তুমি মারা যেতা। মানে হাত চাপে ধরলে হাতের রক্ত সঞ্চালন বন্ধ হতো, অক্সিজেন আসতো না, তোমার ওই হাতটা পচে যেত। তাহলে কারো হাত পচানো খুব সহজ হয়ে যেত, তাই কি না? কারোর উপর রাগ আছে, ধরে চাপিয়ে ধরে রাখলে কিছু বাস সে চাইপে ধরবে, তারও তো সমস্যা হবে না। এই দিকে তো অত সমস্যা না, তাও হবে কিছুটা, কিন্তু তারপরও আঘাত লাগলো, ধমনী কিন্তু শেষ। এই জন্য দেখো, যে জন্য বলা হচ্ছে আল্লাহর সৃষ্টির কথা ভাবলে স্রষ্টাকে খুঁজে পাবা, তাই কি না? যে যেখানে যা দরকার সেইভাবে করে দিয়েছে। ধমনী বেশি গুরুত্বপূর্ণ, ওটা ভিতরে রাখছে, তাই না? আল্লাহ তো চাইলে বাইরে রাখতে পারতো। অ্যাপেন্ডিক্স কেন দিল? তাহলে অ্যাপেন্ডিক্সের তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, এমন কিছু দরকার হিসেবে ধারণা করা হয়, বৈজ্ঞানিক ধারণা, যে এটা আসলে এটা আগে নাকি যখন কাঁচা মরিচ খাতো তখন নাকি কাঁচা মরিচ খাতো, ধারণা করা হয়। কিন্তু বাইরের রাষ্ট্রগুলোতে যখন কোন একটা বাচ্চা হয়, তো তাদের অ্যাপেন্ডিক্স কেটে দেয়। যেহেতু ওটা তো দরকার নাই, ওটা রেখে লাভ কি? আবার কোনো বৈজ্ঞানিকদের মতে যে কাটার বিপক্ষে, যে হয়তো আমরা জানি না, অনেক সময় হয়তো আমরা জানি না, ইমিউন তন্ত্রের ইমুনতন্ত্রের দরকার হতে পারে। তো আল্লাহর সৃষ্টির দিকে ভাবলে বুঝবা যে সবকিছুতেই তুমি শ্রদ্ধায় অবনীত হবে, যে এত সুন্দর করে সবকিছু বানানো হয়েছে, তাই না? আচ্ছা, যেহেতু হৃৎপিণ্ড নতুন টপিকস, এটা আমরা আগামী বৃহস্পতিবার শুরু করবো। আর হৃৎপিণ্ড যতটুকু পর্যন্ত হবে ততটুকু আর কি পর্যন্ত, অর্থাৎ হলো হৃৎপিণ্ড যত পর্যন্ত হবে তারপর তত পর্যন্ত না, এগুলো গোটা না, আগামীকাল যতটুকু হবে তত পর্যন্ত পরীক্ষা। মানে আগামী বৃহস্পতিবার যতটুকু হবে প্রথম দিকে ততটুকু পর্যন্ত, ঠিক আছে? মে মাসের সেকেন্ড উইকে পরীক্ষা। আলাদাই থাকা